স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। তিনি একটু থেমে এবার সরাসরি পুষ্পর দিকে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তা মেয়ে, তুমিও বা কেমন? শাশুড়ির আগে তুমি নিজে খেয়ে নিচ্ছ, আবার এখন শাশুড়ির হাতেই খেলছো। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? নাকি মা বাবা কোনো ভালো শিক্ষা দেননি? মিনারা বেগমের মুখ থেকে মা বাবাকে জোরে এই কটু কথা শোনা মাত্রই পুরো খাবার টেবিলে এক লহমায় পিনপতন নীরবতা নেমে এলো। সবার খাওয়ার হাত যেখানে ছিল সেখানেই থমকে গেল। আর্য শক্ত চোয়াল আরও শক্ত হয়ে গেল। রাগে তার হাতের রগগুলো দপদপ করে কেঁপে উঠল। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল পুষ্পর মুখের দিকে। পুষ্পর আঁখি যুগল ভিজে উঠল। এক ফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল, যা দেখা মাত্রই আর্যর এক তীব্র যন্ত্রণায় নিজের চোখ দুটো বন্ধ করে নিল। আর্য টেবিল ছেড়ে ওঠার আগে শেওনাজ সরকার ইশারায় ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, আর্য, খাবার শেষ করো। তিনি পুষ্পর চোখের পানি লক্ষ্য করে নিজের হাতের খাবারের প্লেটটা আলতো করে টেবিলের উপর রাখলেন। তারপর পরম মমতায় বাম হাত দিয়ে পুষ্পর গাল বেয়ে পড়া চোখের জলটুকু মুছে দিয়ে আবারও ভাতের লোকমা নিয়ে পুষ্পর মুখের সামনে ধরলেন। পুষ্পকে যন্ত্রণায় মুখ না খুলতে দেখে শেওনাজ সরকার নরম কিন্তু দৃঢ় গলায় বললেন, পুষ্প, হা কর। পুষ্পর শাশুড়ির কথা বাধ্য মেয়ের মতো মুখ খুলে খাবারটা মুখে নিয়ে চিবুতে লাগলো। শেওনাজ সরকার পুষ্পকে পুরো খাবারটা খাইয়ে দিয়ে টিস্যু দিয়ে ওর মুখটা মুছে দিলেন। তারপর নিজে বাটি থেকে পানি নিয়ে হাত ধুয়ে নিলেন। এরপর তিনি এক পলক টেবিলে সবার দিকে চোখ বুলিয়ে সোজা মিনারা বেগমের দিকে নিজের ধারালো দৃষ্টি নিক্ষেপ করে অত্যন্ত গম্ভীর ও কড়া কণ্ঠে বললেন, আপনি সম্পর্কে আমার বড়। আমি আপনাকে সেই হিসেবে যথেষ্ট সম্মান করি, কিন্তু সেই সম্মানের খাতিরে আমি কেবল এই একটা বাড়ি চুপ করে থাকলাম। দ্বিতীয়বার কিন্তু আমি আর কোনো সম্মানের ধার ধারব না। এ বাড়িতে বেড়াতে এসেছেন, শান্তিতে খান আর বেড়ান, কিন্তু আমার পুষ্পর দিকে যদি আর কোনো বাঁকা চোখে তাকান কিংবা কোনো বাঁকা কথা বলেন, তবে মনে রাখবেন, আমি নিজের অন্যায়ের জন্য নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দিই না। সেখানে আপনাকে আর নতুন করে কিচ্ছু বললাম না। তিনি একটু দম নিয়ে পুষ্পর দিকে তাকিয়ে কোমল সুরে বলেন, পুষ্প, উপরে যা। পুষ্প বাধ্য মেয়ের মতো টেবিল ছেড়ে ধীর পায়ে উপরে নিচের রুমের দিকে চলে গেল। এদিকে মিনারা বেগমের মুখটা অপমানে কালো হয়ে গেল। আর ও পাশে বসা নিশির মাথায় যেন আচমকা এক বিশাল আকাশ ভেঙে পড়ল। ছেলের বউ মানে আর্যর বউ? আর্য বিয়ে করেছে? কবে, কখন? বাড়িতে তো ছোট মা বা কাউকে কখনো এই বিয়ের ব্যাপারে একটা কথাও বলতে শুনিনি। তার মানে এই সাধারণ মেয়েটাই আর্যর বিবাহিত স্ত্রী। আর সেই জন্যই আর্যর মনে ওই মেয়ের জন্য এত তীব্র অধিকার বোধ, আর শেহনাজ সরকারের এত আধিক্যতা। রেশমা নিজের শাশুড়ি এমন বেফাস কথায় লজ্জায় মাথা নিচু করে রইল। সে মূলত এই কারণে শাশুড়িকে নিয়ে বাপের বাড়িতে অর্থাৎ সরকার বাড়িতে খুব একটা আসতে চায় না। কারণ সরকার বাড়ির মানুষের চিন্তাভাবনা আর তার শ্বশুর বাড়ির মানুষের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। আর ওনার বড় ভাবি শেহনাজ সরকার তো অন্যায্য কথা কোনোদিনই মেনে নিতে পারে না। তবু আগে রেশমার মুখের দিকে তাকিয়ে অনেক সময় চুপ করে থাকতেন, কিন্তু আজকে মিনারা বেগম সরাসরি পুষ্পর মা বাবার শিক্ষা নিয়ে কটু কথা বলাই শেহনাজ সরকার আর কিছুতেই চুপ থাকতে পারলেন না। শেহনাজ সরকার এক পলক সবার দিকে তাকিয়ে সবাইকে খাওয়া শেষ করতে বললেন, কিন্তু মিনারা বেগম অপমানে হাত ধুয়ে টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। ওনার পেছন পেছন রেশমা নিজের শাশুড়িকে সামলাতে চলে গেল। এরপর এক একে খাওয়া শেষ করে বাকি সবাই টেবিল থেকে উঠে গেলেন। খাবার টেবিলে তখন শুধু বসে আছেন আমজাদ সরকার, আহমেদ সরকার আর জেনিফা সরকার। আমজাদ সরকার এবার স্ত্রীর দিকে তাকিয়ে কিছুটা নরম গলায় বললেন, বিষয়টা কি অন্যভাবে সামলানো যেত না শেহজাদ? বাচ্চারা টেবিল থেকে চলে যাওয়ার পরে ওনাকে একা ডেকে বুঝিয়ে বললে পারতে। এখন এই কথাগুলো নিয়ে ওনারা বাড়ি ফিরে রেশমাকে কত কথা শোনাবেন ভেবেছো? স্বামীর কথা শুনে শেহনাজ সরকার একবার টেবিলে বসা তিনজনের দিকে তাকালেন, তারপর অত্যন্ত গম্ভীর ও শান্ত গলায় বললেন, আমি ওনাকে কোনো অপমান করিনি আমজাদ, শুধু সাবধান করেছি যাতে পরবর্তীতে উনি আমার বাড়িতে যদি এমন কথা বলার সাহস আর না পান। আর যদি বলো বাচ্চাদের সামনে কথাগুলো বলার কারণ, তবে শোনো, উনি নিজেই কিন্তু সবার সামনে পুষ্পর শিক্ষা নিয়ে কথা তুলেছেন।
আমি যদি বাচ্চারা যাওয়ার পরে ওনাকে আড়ালে কথাগুলো বলতাম, তবে এই বাড়ির অন্য ছেলেমেয়েরা এটাই শিখতো যে অন্যায়ের কথা শুনেও চুপ করে থাকতে হয়। আমি যে আড়ালে গিয়ে প্রতিবাদ করেছি সেটা তো ওরা দেখতে পেত না। এখন ওরাও শিখলো যে ভবিষ্যতে অন্যায়ের মুখোমুখি হলে কিভাবে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হয়। আর আরেকটা কথা, আমি যদি পুষ্পর সামনে এই অন্যায়ের প্রতিবাদ না করতাম, তবে মেয়েটার মনের ভেতরে একটা স্থায়ী ভয় দানা বেঁধে যেত। ও ভাবতো এত বড় অপবাদের পরেও তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ভবিষ্যতে কেউ ওকে কথা শোনালেও ও আর কোনোদিন মাথা তুলে জবাব দিতে পারবে না, কারণ ও ভাবতো ওর পাশেই তো কেউ থাকবেই না। এই ভয়টা ওর আত্মবিশ্বাসে চিরতরে শেষ করে দিত, যা আমি বেঁচে থাকতে কোনোদিন হতে দেব না। আমি বেঁচে থাকতে ওকে যথেষ্ট স্বাবলম্বী করে তুলব, এবং আমি যে সবসময় ওর পাশে আছি এই ভরসাটুকু দিয়েই ওকে আমি বড় করব। শেওনাজ সরকারের এই অকাঠ্য ও দূরদর্শী কথাগুলো শোনার পর আমজাদ সরকার একদম চুপ করে গেলেন। তিনি ভালো করেই জানেন ওনার স্ত্রী সবসময় একদম ধ্রুব সত্যি কথাই বলেন। তিনি মানুষকে যথেষ্ট সম্মান দেন ঠিকই, কিন্তু সেই সম্মানের দোহাই দিয়ে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন না। কিন্তু তাও এখন বোনে শ্বশুরবাড়ির লোক নিজের বোনকে কথা শোনাবে, কেবল এই পারিবারিক ভাবনা থেকে তিনি কথাটা স্ত্রীকে বলেছিলেন। আমজাদ সরকারকে এভাবে মুখ কালো করে বসে থাকতে দেখে শেওনাজ সরকার আবারও বললেন, যদি তোমার এখনও মনে হয় আমি ভুল করেছি এবং তোমার বোনের শাশুড়ি আমার বাড়িতে বসে আমার মেয়ের শিক্ষা নিয়ে আবারও কথা তোলার অধিকার রাখেন, তবে তোমার বোনের শাশুড়ি যতদিন এই বাড়িতে আছেন ততদিন আমি পুষ্পকে নিয়ে আমার ল ফার্মেসির পাশের বাংলোতে চলে যাচ্ছি। তোমার বোনের শাশুড়ির বাড়ির লোকেদের বেড়ানো শেষ হলে আমাকে জানিয়ে দিও, আমি পুষ্পকে নিয়ে চলে আসব। কারণ আমার চোখের সামনে পুষ্পর ব্যাকগ্রাউন্ড বা শিক্ষা নিয়ে কেউ বাঁকা কথা বলবে আর আমি তার উচিত জবাব দেব না, সেটা অসম্ভব। আর তুমি ভালো করেই জানো আমজাদ, আমি অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিইনি আর ভবিষ্যতেও দেব না। আর্যর রুমে এসে পুষ্পকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে চোখ বুলিয়ে যখন তাকে পাওয়া গেল না, তখন ওয়াশরুমটা চেক করে দেখলো পুষ্প সেখানেও নেই। এবার ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়াতেই আর্য দৃষ্টি থমকে গেল। দেখলো পুষ্প খরগোশ ছানা দুটোকে কোলে তুলে নিয়ে আপন মনে গাছের খাওয়াচ্ছে। তার মায়াবী চোখ দুটো বেয়ে অনবরত পানি ঝরছে, যা পুষ্পর বারবার নিজের হাতে উল্টো পিঠ দিয়ে মুছে ফেলার চেষ্টা করছে। কিন্তু মোছার সাথে সাথে যেন আরও এক ঝাঁক অবাধ্য অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। পুষ্প এবার খরগোশ দুটোকে খাওয়াতে খাওয়াতে ফুপিয়ে বলে উঠল, আচ্ছা, যাদের বাবা মা থাকে না তাদের সবাইকে কি আমার মতোই এমন কটু কথা শুনতে হয়? যেভাবে আগে চাচি যখন তখন কথা শোনাতো, আজ ঠিক সেভাবেই ওই দাদিটা কথা শোনালো। কিন্তু উনি আমায় কথা শোনাতেন, আমার আম্মু আব্বুকে নিয়ে কেন কথা শোনালেন? আমার আব্বু আম্মু তো দুনিয়াতেই বেঁচে নেই, ওনারা আমায় শিক্ষা দেবেন কি করে? পুষ্পের এই নিষ্পাপ আকুলতা আর কথাগুলো শুনে আর্যর বুকের ভেতরটা তীব্র এক হাহাকারে মোচড় দিয়ে উঠল। মেয়েটা লোকচক্ষুর আড়ালে এখানে এসে একা একা কাঁদছে, কারণ মিনারা বেগম ওর মৃত মা বাবাকে শিক্ষা নিয়ে কথা তুলেছে। আর্য যতদূর জানে পুষ্পর মা বাবা মারা গেছেন আজ থেকে আরও প্রায় 10-11 বছর আগে। আর্য ধীর পায়ে এগিয়ে এলো এবং পুষ্পর পেছনে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো। কারোর পায়ের আওয়াজ এবং উপস্থিতি টের পেয়ে পুষ্প দ্রুত নিজের চোখ দুটো মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করলো। পুষ্প চোখ তুলে তাকাতে দেখলো আর্যকে। পুষ্পর টলমলে অশ্রুসিক্ত আখি যুগল দেখে আর্যর বুকের ভেতর আবারও অজানা কারণে প্রলয়ঙ্কারী ঝড় শুরু হলো। এদিকে পুষ্প আর্যকে দেখে কিছু বলল না। খরগোশ দুটোকে আলতো করে নিজের কোল থেকে নামিয়ে দিয়ে সোজা বসা থেকে উঠে রুমে চলে গেল। পুষ্পর এই সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়াটা আর্যর পুরুষালী বুকে বড্ড শক্ত করে বিঁধল। তবু সে মুখ ফুটে টু শব্দটি করল না, কেবল একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বারান্দার রেলিংটা শক্ত করে ধরে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। কি করবে সে এখন? মেয়েটার চোখের পানি সহ্য করা যে দিন দিন তার জন্য দুষ্কর হয়ে উঠছে। বুকের ঠিক মাঝখানটায় যেন একটা অদৃশ্য কাঁটা অনবরত বিধেই চলেছে, অথচ মেয়েটাকে সান্ত্বনা দেবে তাও পারছে না। কোথায় যেন একটা অদৃশ্য দেওয়াল তাকে আটকে দিচ্ছে। সে না পারছে পেছাতে আর না পারছে এক কদম এগিয়ে যেতে। তুই মেয়েটাকে ভালোবেসে ফেলছিস, কেন বারবার নিজের কাছে এই সত্যিটা অস্বীকার করছিস? হঠাৎ পরিচিত কারোর কণ্ঠস্বর ভেসে আসে। চমকে উঠে পেছন ফিরে তাকালো আর্য।
সে দেখল বারান্দার রেলিংয়ে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে ইয়াসার। তাকে দেখা মাত্রই আর্যর পুরো শরীর শক্ত হয়ে গেল। সে তীব্রভাবে এই ভাবনা নাকচ করে দিয়ে বলল, অসম্ভব। আমি মেয়েকে কোনোদিন ভালোবাসতে পারি না, ভালোবাসি না আমি ওকে। সত্যি ভালোবাসিস না? ইয়াসার বাঁকা হেসে বলল, তাহলে ওর চোখে পানি দেখলে তুই এতটা অস্থির হয়ে পড়িস কেন? ওকে ইভানের সাথে হাসতে দেখে তোর ভেতরের হিংসা আগুন দপদপ করে জ্বলে ওঠে কেন? ও যাতে ভুলেও অন্য কারোর বাইকে চড়ে বাড়ি না আসে, তার জন্য ওর কলেজে ছুটি হওয়ার পর প্রতিদিন তুই নিজে ড্রাইভারকে নিয়ে গাড়ি পাঠাস কেন? ওকে মায়ের পুড়ে যাওয়া ওড়নাটা দিয়ে ওভাবে কাঁদতে দেখে ঠিক সেরকম ওড়না বানানোর জন্য তুই কেন এভাবে ব্যাকুল হয়ে পড়েছিলি? এত কিছুর পরেও বলবি তুই ওকে ভালোবাসিস না? না, ভালোবাসি না আমি ওকে। আর্য নিজের মনের সাথে লড়াই করতে করতে চিৎকার করে উঠল, আমি শুধু একটু খেয়াল রাখছি তো আম্মুর কথায়। দেখছিস না আম্মু ওকে নিয়ে কতটা প্রোটেক্টিভ। আমি শুধু সেই কারণে এসব করেছি। আর ওড়নাটা আমি নিজের হাতে পড়িয়েছি, তাই ওটা ওকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র। আমার কোনো অধিকার নেই একজন মেয়ের কাছ থেকে তার মায়ের শেষ স্মৃতিটুকু এভাবে কেড়ে নেওয়ার। যদিও আমি আগে জানতাম না যে ওটার মায়ের ওড়না ছিল, আমি তো স্রেফ ওর কাপড় পরিয়েছিলাম। আর্যর কথা শেষ হওয়ার আগেই ইয়াসার তিল পরিমাণ সময় নষ্ট না করে বলে উঠল, আচ্ছা, তুই ওর কাপড় কেন পুড়িয়েছিলি? কারণ ওই রঙের কাপড় ওই মেয়েকে বড্ড বাজে দেখায়। বাজে দেখানোর কারণটা কি ছিল? কারণ ইভান ওকে ওই কাপড় সুন্দর বলেছিল। ইভান বলেছিল মানে আসলে ওকে সুন্দর লাগছিল, কিন্তু তোর ইগো আর হিংসার সহ্য হচ্ছিল না যে অন্য কেউ এসে তোর অর্ধাঙ্গিনীকে সুন্দর বলুক। তুই ছাড়া অন্য কেউ তাকে সুন্দর বলায় তোর হিংসা হচ্ছিল। এটা কেন অস্বীকার করছিস? মেনে নে আর্য, তুই ভালোবাসিস ওকে, নাহলে কিন্তু পরে তোকে বড্ড পস্তাতে হবে। আমি ভালোবাসি না ওই মেয়েকে। কেন বারবার তুই এক কথা বলছিস? আর্য এবার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, কিন্তু এবার আর ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আর্য চারিদিকে নিজের চোখ বুলিয়ে আশেপাশে ভালো করে তাকালো, কিন্তু কোথাও ইয়াসার নামের কেউ নেই। বুঝতে পেরে আর্যর ঠোঁটে ফুটে উঠল বিষাক্ত এক হাসি। তার মানে আবারও তার সেই পুরনো হ্যালুসিনেশন হচ্ছে। সে এবার পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে ধরিয়ে নিল। একের পর এক তীব্র টান দিতে দিতে নিজের মনে দাঁত কিরমির করে বিড়বিড় করলো, যে ভালোবাসা মানুষের স্বাভাবিক জীবনটাই কেড়ে নেয়, সে ভালোবাসার আমার কোনো দরকার নেই। আমি ওই মেয়েকে ভালোবাসি না, বাসি না মানে বাসি না। নিশি গেস্ট রুমে বসে রাগে ফুঁসছে। সে এবার খুব সামলাতে না পেরে নিজের কোল থেকে বালিশটা তুলে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল। সে কিছুতেই মেনে নিতে পারছে না, এত বছর ধরে সে আর্যকে ভালোবেসে এসেছে, আর আজ কোথাকার কোন 2 দিনের এক অখ্যাত মেয়ে এসে আর্যকে নিজের করে পেয়ে যাবে। সে এটা কিছুতেই হতে দেবে না। তার আর্যকে চাই, যে কোনো মূল্যে তার আর্যকে দরকার। প্রয়োজন পড়লে ওই মেয়েটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে হলো সে আর্যকে নিজের করবে, তাও তার আর্যকে লাগবে। এত সহজে হার মানার পাত্রী নয় সে। ঠিক এমন সময় রুমে প্রবেশ করলেন মিনারা বেগম। তিনি দরজাটা লক করে রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন বিছানার চাদর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, বালিশ মেঝের এক কোণে পড়ে আছে। তিনি খুব ভালো করে বুঝতে পারলেন। তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে নিশির কাঁধে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলেন, রুমের এই অবস্থা কেন করেছিস দিদি ভাই? নিশি তখনও রাগে ফুঁসছে। সে এবার চড়া গলায় বলে উঠল, দাদি, আমি ভালোবাসি আর্যকে। আর্য কিভাবে পারলো এই অনাথ মেয়েটাকে বিয়ে করতে? ও খুব ভালো করেই জানতো আমি ওকে কতটা ভালোবাসি, তাহলে ওই বিয়েটা কিভাবে করলো? নিশির মুখে এমন মারমুখী কথা শুনে মিনারা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি এবার নিশিকে খাটের উপর বসিয়ে শান্ত করার উদ্দেশ্য করে বললেন, দেখ দিদি ভাই, আর্যর বিয়ে যখন হয়েই গেছে, এখন আর এসব বলে লাভ নেই। আমি নিজেও মনে মনে চাইতাম আর্যর সাথে তোর বিয়েটা হোক, কিন্তু এখন তো আর কিছু করার নেই। আমি মানি না এই বিয়ে। নিশি দাঁত কিরমির করে বলল, আমার তো মনে হয় আর্য নিজেও এই বিয়ে মানে না। যেখানে প্যারিসে থাকার সময় এত সুন্দর সুন্দর স্মার্ট আর অভিজাত মেয়েদের আর্য এক পলকে রিজেক্ট করে দিয়েছিল, সেখানেই অজপাড়া গায়ের গিয়েও মেয়েটাকে আর্য নিজের বউ বলে মেনে নেবে? অসম্ভব দাদি। তুই আসলে কি করতে চাইছিস দিদি ভাই? মিনারা বেগম কৌতূহলের চোখে তাকালেন। নিশি মুখ ফুটে কিছু বলল না, কেবল তার ঠোঁটের কোণে এক রহস্যময় ও কুটিল হাসি ফুটে উঠল। প্রতিদিনের মতো আজকেও খুব ভোরে উঠে পুষ্প ফজরের নামাজ আদায় করলো। তারপর বারান্দায় গিয়ে খরগোশ দুটোকে খাবার দিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমের সোফায় গরম চা হাতে নিয়ে বসে আছেন মিনারা বেগম।
পুষ্প সেদিকে তাকিয়ে অত্যন্ত বিনয়ীভাবে ওনাকে সালাম দিয়ে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে জেনিফার সরকার আর শেহনাজ সরকার কাজের লোকেদের সাথে সকলের নাস্তার প্রস্তুতি নিচ্ছেন। কাজের মেয়েটি রান্নাঘর থেকে কফি নিয়ে গিয়ে আর্য রুমে দিয়ে এলো, অথচ এই কাজটা আগে প্রতিদিন নিজের হাতে করত পুষ্প, কিন্তু পুষ্পর হাত পুড়ে যাওয়ার পর থেকে সে এখন ভারী কোনো কাজই করতে পারে না। এদিকে আর্যকেও পুষ্পর জায়গায় কাজের মেয়েকে কফি নিয়ে আসতে দেখে আর্যর একদম ভালো লাগলো না। কেমন যেন এক তীব্র অস্থিরতা আর শূন্যতা কাজ করতে লাগলো। আর্য বারবার মনে হতে লাগলো মেয়েটা তার চোখের আড়াল হলেই বোধহয় একা একা চোখের পানি ফেলবে, ঠিক গতকাল রাতে যেভাবে বারান্দায় লুকিয়ে কাঁদছিল। এই অবাধ্য ভাবনাটাকে আর্যকে ভেতরে ভেতরে আরও বেশি অস্থির আর অশান্ত করে তুলল। আর্য অফিসে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে নিল। পরনে তার ধবধবে সাদা শার্ট আর কালো ব্যান্ডের প্যান্ট, গায়ে স্যুটটা এক হাতে ঝুলিয়ে রেখে অন্য হাতে কফির মগটা নিয়ে সে রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ আর্যর তীক্ষ্ণ চোখ দুটো গিয়ে পড়ল ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মিনারা বেগম আর নিশির ওপর। দুজনে বেশ হেসে হেসে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। মিনারা বেগমের ঠোঁটের ওই হাসি দেখা মাত্রই আর্যর চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল গতকাল রাতে বারান্দার অন্ধকারে বসে থাকা পুষ্প সেই কান্নারত নিষ্পাপ মুখটা। পলকে আর্য চল শক্ত, রাগে আরও বেশি শক্ত হয়ে গেল। মাথার রগগুলো দপদপ করে চড়ে গেল। সে করিডোর দিয়ে হেঁটে ঠিকই তাদের মাথার বরাবর উপরে রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। আর্য যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ঠিক নিচেই ড্রয়িং রুমে সোফা এরিয়া, যেখানে এখন পাশাপাশি বসে আছে মিনারা বেগম আর নিশি। আর্য একবার হাতের কফির মগের দিকে তাকিয়ে দেখল কফি থেকে তখনও ধোঁয়া উঠছে। আর্য আর এক সেকেন্ডও কিছু না ভেবে ঠিক মিনারা বেগমের মাথার উপর থেকে সে গরম কফি সোজা ঢেলে দিল। ফুটন্ত গরম কফি মাথার উপর পড়ার সাথে সাথে মিনারা বেগম তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। এদিকে আর্যর চেহারায় কোনো রকম অনুশোচনা বা হেলদোল নেই। সে এবার হাত থেকে কফির খালি মগটাও ছেড়ে দিল, তবে সেটা মিনারা বেগমের মাথায় ফেলল না, পাশে ফেলল গরম কফির তীব্র ছ্যাঁকা। সোফা থেকে লাফিয়ে উঠে যন্ত্রণায় চিৎকার আর বিলাপ করতে লাগলেন মিনারা বেগম। এই দৃশ্য চোখের সামনে দেখা মাত্রই আর্যর ঠোঁটের কোণে এক পৈশাচিক ও ক্রূর তৃপ্তির হাসি ফুটে উঠল। সে নিজের মনের ভেতর দাঁত কিরমির করে বিড়বিড় করে বলল, ওই ভীত চোখের পানি যে কারণে ঝরবে, ঠিক সেই কারণটাই শিকড় শুদ্ধ উপরে ফেলবে আব্রাহাম আর্য সরকার। মাইন্ডেড। মিনারা বেগমের গগন বিদারী চিৎকারে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে বেরিয়ে এলেন শেহনাজ সরকার ও জেনিফা সরকার। তাদের সাথে পুষ্প ছুটে এলো। এদিকে মাথায় ফুটন্ত কফি পড়ায় মিনারা বেগম নিজের মাথা চেপে ধরে ব্যথায় চিৎকার করছেন। শেহনাজ সরকার দ্রুত এগিয়ে এসে কি হয়েছে জিজ্ঞেস করতে মিনারা বেগম আর্তনাদ করে বললেন যে ওনার মাথায় গরম পানি পড়েছে। ওটা যে আসলে ব্ল্যাক কফি ছিল। তীব্র যন্ত্রণার কারণে মিনারা বেগম প্রথমে তা বুঝতে না পেরে গরম পানি ভেবে বসে আছেন। মিনারা বেগমের কথা শুনে শেহনাজ সরকারের ভুরু আপনা আপনি কুঁচকে গেল। এই সুরক্ষিত ড্রয়িং রুমে সোফা এরিয়ায় ওনার মাথার উপর গরম পানি কোত্থেকে পড়বে? তিনি এবার সন্ধিয়ান গলায় বলেই ফেললেন, কি বলছেন খালা? এখানে আপনার মাথায় গরম পানি কোত্থেকে পড়লো? শেহনাজ, আমি কি তোমাকে মিথ্যে বলছি? তুমি দেখতে পাচ্ছ না আমার মাথা পুরো ভিজে গেছে, মনে হচ্ছে মাথার চামড়া একদম পুড়ে গেছে, সাথে মুখও পুড়েছে। মিনারা বেগম বিলাপ করতে লাগলেন। নিশি দাদির দিকে তাকিয়ে একটু কাছে যেতেই কড়া কফির তীব্র ঘ্রাণ তার নাকে এলো। সে এবার সোফার পাশে মেঝেতে পড়ে থাকা খালি কফির মগটার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এটা গরম পানি না দাদি, এটা কফি ছিল। কিন্তু এখানে কফি কোত্থেকে আসলো? জেনিফার সরকার অবাক হয়ে প্রশ্ন করলেন। এবার সবার সন্দেহের দৃষ্টি সোজা উপরের দিকে গেল। সেখানে করিডোরের রেলিং ধরে আর্য অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে, যেন নিচে কোনো হাই ভোল্টেজ ড্রামা চলছে আর সে তার দর্শক। শেহনাজ সরকার প্রথমে মেঝেতে পড়া মগটার দিকে তাকালেন, তারপর আবার আর্যর দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আর্য, তুমি কফি ফেলেছো? আর্য মুখে কিছু বলল না। সে শুধু নিজের শীতল চোখ দুটো ঘুরিয়ে নিচে দাঁড়িয়ে থাকা পুষ্পর দিকে তাকালো এবং অত্যন্ত ধীর পায়ে নিচে নামতে লাগলো। আর্য নিচে পা রাখতে নিশির আগে চেঁচিয়ে উঠল,
নিশির এমন চড়া গলা শুনেও আর্যর মধ্যে বিন্দুমাত্র কোনো ভাবান্তর দেখা গেল না। উল্টো তার কপালে এক জোড়া বিরক্তিকর ভাঁজ পড়ল। সে এবার চরম বিরক্তি নিয়ে নিজের গম্ভীর ও ভারী গলাই বলল, আমি কেন ওনার মাথায় কফি ফেলতে যাব? জাস্ট হাত স্লিপ করে পড়ে গেছে। আর্যর এমন বরফ শীতল ও গম্ভীর কণ্ঠস্বর শুনে নিশি আর কিছু বলার সাহস পেল না। শেহনাজ সরকার এবং জেনিফার সরকারকে উদ্দেশ্য করে বলেন মিনারা বেগমকে ওনার ঘরে নিয়ে গিয়ে বরফ দিতে এবং বার্নিং ক্রিম লাগিয়ে দিতে। জেনিফার সরকারও বড় ভাবির কথা মতো ওনাকে ধরে ওনার রুমের দিকে নিয়ে যেতে লাগলেন। আর আর্য সে তো তখন থেকে একটু দূরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা পুষ্পর দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শেহনাজ সরকার পরিস্থিতি সামলে আবারও রান্নাঘরের দিকে চলে গেলেন। নিশি এবার আর্যকে কিছু একটা বলতে গেলে আর্য তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সোজা পুষ্পর দিকে এগিয়ে গেল। পুষ্পর একদম নিকটে গিয়ে অত্যন্ত নরম গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে জড়সড় হয়ে দাঁড়িয়েছো কেন? কোনো কারণে ভয় পাচ্ছ? পুষ্পর সাথে আর্যকে এতটা নরম ও মোলায়েম গলায় কথা বলতে দেখে নিশির আগে আর হিংসায় ভেতরে ভেতরে একদম ফুঁসতে লাগলো। আর্য হয়তো নিশিকে আরও কিছুটা জ্বালিয়ে দেওয়ার জন্যই ইচ্ছে করে পুষ্পর কপালে ও গালে আছড়ে পড়া 2-3টা অবাধ্য চুল আলতো করে কানের পিঠে গুজে দিল। হঠাৎ আর্যন এমন অনাকাঙ্ক্ষিত পুরুষালী স্পর্শে নিমিষেই কেঁপে উঠল রমণীর ভীত কায়া, যা আর্যর তীক্ষ্ণ নজর এড়ালো না। ওদিকে নিশি রাগে নিজের হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। কি হয়েছে বলছো না কেন? ভয় পেয়েছো? আর্য আবারও জিজ্ঞেস করলো। আর্যর কথার বিপরীতে পুষ্প তার কাঁপা কাঁপা ও ভীত দৃষ্টি তুলে তাকালো আর্যর দিকে। আর্য এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল, ফলে মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। পুষ্প এবার মিনমিন করে বলল, আপনার হাত থেকে দাদির মাথায় গরম কফি পড়েছে, আপনি ওনার কাছে ক্ষমা চাননি কেন? পুষ্পর মুখে এমন সরল কথা শুনে আর্যর কুঁচকে থাকা ভুরু দুটো যেন আরও কিছুটা সংকুচিত হলো। সে সেভাবেই জিজ্ঞেস করলো। আমার ক্ষমা চাওয়া উচিত ছিল? পুষ্প উপর নিচ মাথা নেড়ে পরম সম্মতির সাথে বলল, ফুপুমণি বলেছেন ভুল করে যদি নিজের দ্বারা কারো কোনো ক্ষতি হয়ে যায় তবে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। পুষ্পর কথা শুনে আর্যর কুঞ্চিত ভুরুজোড়া এবার ধীরে ধীরে শিথিল হয়ে এলো। মনে মনে ভাবল, কি দিয়ে তৈরি এই মেয়েটা, যে মহিলা গতকাল রাতে ওকে এত এত কটু কথা শোনালো, যার কারণে মেয়েটা আড়ালে গিয়ে নিজে নিজে এতটা কাঁদলো। এখন সেই মহিলার কষ্টে সে নিজে কষ্ট অনুভব করছে, অথচ এই মেয়ের চোখে পানি বদলা নেওয়ার জন্যই আর্য এত বড় একটা কাণ্ড ঘটালো। আর এই মেয়ে এখন এসে বলছে তার ক্ষমা চাওয়া উচিত ছিল। ভাবতে আর্যর চল আবার শক্ত হয়ে গেল। সেবার পুষ্পর দিকে সামান্য ঝুঁকে ওর কানে কাছে একদম নিজের মুখটা নিয়ে গিয়ে দাঁত কিরমির করে চিবিয়ে চিবিয়ে বলল, কিন্তু আমি ভুল করে কিছু করিনি। ইচ্ছে করে ওই গরম কফি মহিলার মাথায় ঢেলেছে। নেক্সট টাইম যদি সে একই ভুল আবারও করে তবে এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটবে ওনার সাথে। মাইন্ডেড। আর্য রাগান্বিত কণ্ঠে বলা কথাগুলো কান দিয়ে ভেতরে প্রবেশ করতেই পুষ্প পুরোপুরি হকচকিয়ে গেল। শরীরটা যেন মুহূর্তের জন্য হিম হয়ে এলো তার। কি বলছেন সরকার সাহেব? ইচ্ছে করে করেছেন, কিন্তু কেন? তবে মনের এই তীব্র প্রশ্নটা ঠোঁট অবধি টেনে আনার মতো সাহস পেল না ভীত রমণী। আর্য এবার নিজেকে পুষ্প থেকে কিছুটা সরিয়ে নিল, তারপর তীক্ষ্ণ ও গভীর দৃষ্টিতে উপনিচ অবলোকন করলো পুষ্পকে। পুষ্পর পরনে আজ খয়েরি রঙের কাজ করা 3 পিস, মাথার ওড়নাটা খুব সুন্দর করে জড়ানো, ঠিক যেভাবে একদিন আর্য নিজে ওকে পরিয়ে দিয়েছিল। শুধু ফর্সা মায়াবী মুখশ্রীটুকু দৃশ্যমান, সাথে কিছু অবাধ্য চুল। আর্য এবার ব্রেকফাস্ট টেবিলের দিকে পা বাড়তে বাড়তে গম্ভীর গলায় বলল, যাও, আম্মুর কাছে যাও। বাড়িতে আসে মেহমানদের ধারে কাছে একদম যাবে না। মনে রাখো, সবসময় তোমার শাশুড়ি তোমার সাথে থাকবে না, তাই নিজেকে প্রোটেক্ট করতে শেখো। সকালের নাস্তা শেষ করে যে যার মতো করে নিজে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আজকে শেহনাজ সরকার বাইরে থেকে যতই কঠিন ধাঁচে মানুষ হন না কেন, পরিবারের সম্মান ও মেহমানদারি ওনার কাছে সবসময় সবার আগে। বাড়ির বড় বউ হয়ে মেহমানদের একা রেখে নিজের কর্মস্থলে যাওয়াটা ওনার নীতিতে নেই। তবে মেহমানরা যদি বেশি দিন থাকেন এবং কোনো জরুরি কাজ পড়ে তখন হয়তো যাবেন। পুষ্প কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসছে। তার ঠিক পেছন পেছন আর্যকেও নেমে আসতে দেখা গেল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছে। পুষ্পর কাঁধে কলেজ ব্যাগ, পরনে সাদা আর আকাশি কম্বিনেশনের কলেজ ড্রেস,
আর্যর করা নির্দেশ মতো সে আজ খুব সুন্দর করে হিজাব পরে নিয়েছে। কলেজ ড্রেসে পুষ্পকে আরও বেশি ছোট আর অসম্ভব মায়াবী লাগছে। ড্রয়িং রুমে বসে শেওনাথ সরকার, জেনিফার সরকার, রেশমা, মিনারা বেগম, নিশি আর শিফা সবাই নাস্তার শেষ করে গল্প করছিলেন। পুষ্পকে সিঁড়ি দিয়ে নামতে দেখে শেওনাথ সরকার বসা থেকে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালেন। পুষ্পার মাথায় হিজাব একটা পিন আলগা হয়ে খুলে আসছিল। শেওনাথ সরকার পরম যত্নে সেটা ভালো করে সেট করে দিলেন। তারপর দ্রুত দরজার দিকে পা বাড়ানো আর্যর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ডাকলেন, আর্য। আর্য দরজার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মায়ের ডাকে থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো। মায়ের মতোই গম্ভীর ও ভারী গলায় সে বলল, কিছু বলবি আম্মু? অফিসে যাওয়ার পথে পুষ্পকে কলেজে নামিয়ে দিয়ে দিতে পারবে? আর্য এক পলক পুষ্পর দিকে তাকালো। তার ঠিক আধা ঘন্টার মধ্যে অফিসের একটা অত্যন্ত জরুরি মিটিং আছে। এই মিটিংটা ঠিক সময়ে করতে না পারলে প্রায় 9 কোটি টাকার বিশাল এক লস হবে কোম্পানির। আর্য এবার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে আসলে। আর্য পুরো কথা শেষ হওয়ার আগে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আহনাব। সে শেওনাথ সরকারের দিকে তাকিয়ে হেসে বলল, বড় মা, তুমি কোনো চিন্তা করো না, পুষ্প রানীকে আমি কলেজে পুছিয়ে দিচ্ছি। তারপর পুষ্পর দিকে তাকিয়ে চোখ টিপে বলল, চল পুষ্প, আজকে তোকে বাইকে ঘুরিয়ে ঘুরিয়ে কলেজে পৌঁছে দেব। আহনাবের মুখে এই বাইকে ঘুরিয়ে নেওয়ার কথাটা শোনা মাত্রই আর্যের চোখ দুটোর আগে লাল হয়ে গেল। সে এক তীক্ষ্ণ দৃষ্টিতে আহনাবের দিকে তাকালো। আহনাবের নজর হঠাৎ ভাইয়ের দিকে যেতেই সে আর্য সেই খুনে চাহনি দেখে ভিতরে ভিতরে দমে গেল। পুরো ভরকে গেল সে। আর্য আহনাবের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন জ্যান্ত গিলে খাবে। আহনাব তড়িঘড়ি করে নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। শেওনাথ সরকার আহনাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর অফিসে যেতে দেরি হবে না? আহনাব কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হলো আর্যর বরফ শীতল গম্ভীর কণ্ঠস্বর, 2 মিনিটের মধ্যে গাড়িতে এসো, আমি ড্রাইভ করে দিচ্ছি। কথাটা বলে আর্য আর কোনো উত্তরের পরোয়া না করে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কারো কোনো কথা শোনার প্রয়োজন মনে করল না সে। শেওনাথ সরকার ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। তার পুষ্পর কপালে আলতো করে একটা চুমু খেয়ে সাবধানে যেতে বললেন। পুষ্প ঠিক আছে বলে ধীর পায়ে বাইরে বেরিয়ে গেল। আর তার ঠিক পেছন পেছন নিশেও গটগট করে পা ফেলে বেরিয়ে গেল। আহনাব আর কি করবে? যার বউ সেই যখন টান মেরে নিয়ে চলে গেল, তখন সেও একটা শুকনো ঢোক গিলে বাইরে বেরিয়ে এলো। আর্য গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে ব্লুটুথের মাধ্যমে তার সেক্রেটারির সাথে কথা বলছে। সে তার সেক্রেটারিকে মিটিংটা অন্তত 1 ঘন্টা পেছাতে বলেছে। ওপাশ থেকে সেক্রেটারি অত্যন্ত ঘাবড়ে যাওয়া গলায় বলল, কিন্তু স্যার, ক্লায়েন্ট তো মোটেও মানছেন না। উনি বলছেন মিটিং পিছলে ডিল ক্যান্সেল করে দেবেন। আর্য চল শক্ত হয়ে গেল, সাথে ঠান্ডা গলায় বলল, ক্যান্সেল করলে করুক, হু দ্য ফাকিং কেয়ার। কিন্তু স্যার, এই ডিলটা ক্যান্সেল হয়ে গেলে কোম্পানির প্রায় 9 কোটি টাকা মতো বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হলে হোক, আমি যেটা করতে বলছি ঠিক সেটাই করো। 1 ঘন্টা পরে মিটিং হবে। ক্লায়েন্ট রাজি থাকলে অপেক্ষা করতে বলো, আর না থাকলে নাস্তা পানি খাইয়ে বিদায় করে দাও। দ্যাটস ইট। সেক্রেটারি আর কিছু বলার সুযোগ পাওয়ার আগে আর্য কলটা কেটে দিল। ফোনটা ড্যাশবোর্ডের উপর ছুঁড়ে ফেলে দিয়ে সে নিজের কপালটা 2 আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। ঠিক এই চরম অশান্ত মুহূর্তে গাড়ির সামনের বাম পাশের দরজা খুলে কেউ একজন সামনের সিটে বসতে গেল। আর্য চোখ না খুলে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, স্টপ, নিজের লিমিটের মধ্যে থাকো। আর্যর কথা শুনে দরজা ধরে দাঁড়িয়ে থাকা নিশির মুখটা দেখার মতো হলো। আর্য এবার চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে নিশির দিকে তাকালো এবং দাঁতে দাঁত চেপে পড়ল, নিজের লিমিটের মধ্যে থাকতুই। ইউ ব্লাডি হেল। আমি যদি তোকে লিমিট শেখাতে আসি, তবে তোর জন্য সেটা খুব খারাপ হয়ে যাবে। তুই জাস্ট ইমাজিনও করতে পারবি না। নাও গেট আউট ফ্রম মাই কার। চরম অপমানে আর রাগে নিশির ফর্সা মুখটা থমথমে হয়ে গেল। সে এবার গলা উঁচিয়ে বলল, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না আরজু। ইনসাল্ট মাই ফুট। আর্য কুৎসিতভাবে হেসে বলল, তোকে আমি ডেকেছিলাম এখানে অপমান করার জন্য? নিজে যেচে এসছিস কেন অপমান হতে? গতকালে আমি তোকে ওয়ার্নিং দিয়েছিলাম যে আমার আশেপাশে যেন তোকে আর কখনো না দেখি। কেন আসবো না আরজু? নিশি এবার অধিকার ফলানোর চেষ্টা করে বলল, আমরা দুজনে একসাথে প্যারিসে পড়াশোনা করেছি,
তখন তো আমরা সবসময় একই সাথে ঘোরাফেরা করতাম, তখন তো তোমার কোনো সমস্যা হতো না। নিশির মুখে প্যারিসের কথা শুনতে আর্য পুরো মুখমণ্ডল রাগে একদম কঠিন হয়ে গেল। সে নিজের ভেতরের এই অবাধ্য রাগ সামলাতে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল এবং বড় বড় শ্বাস টানতে লাগলো। কিন্তু চোখ বন্ধ করতে আর্যর মনে পদ্মায় মুহূর্তে ভেসে উঠল পুষ্প সেই টলমলে মায়াবী আর অশ্রুসিক্ত চোখ দুটো। আর্য নিজের অবচেতন মনে গভীরে দাঁত কিরমির করে পিড়পিড় করে বলে উঠল, তখন তো ভীত চোখ দুটো ছিল না, যে চোখ দুটো আমার আশেপাশে অন্য কোনো মেয়েকে দেখলে চোখের পানি ফেলার জন্য তৈরি থাকে, আর যে চোখের পানি আমার সহ্য হয় না। আর্য চোখ খুলে বাইরে তাকালো। সে দেখলো একটু দূরে পুষ্প দাঁড়িয়ে আছে ওদের দিকেই তাকিয়ে। তা দেখে আর্য ভীষণ রাগ হলো। সে এক ঝটকায় গাড়ি থেকে নেমে পুষ্পর দিকে এগিয়ে গেল। ওর কাছে গিয়ে পুষ্প নরম চলটা নিজের শক্ত হাতে চেপে ধরে হিসিয়ে বলল, স্টুপিড, বলেছিলাম না 2 মিনিটের মধ্যে আসতে, তাহলে এখানে এভাবে দাঁড়িয়েছো কেন? পুষ্প কোনো জবাব দিল না। তার অবাধ্য অশ্রুকণা আবারও চোখে হানা দিল। কিন্তু কেন? আর্য এভাবে জল চেপে ধরেছে বলে, নাকি নিশিকে আর্যর সাথে ওভাবে কথা বলতে দেখেছে বলে? এদিকে পুষ্প সেই টলমলে চোখ দুটো দেখা মাত্রই আর্যর মনটা অকারণে আবার অশান্ত হয়ে উঠল। সে পুষ্পর চোয়াল থেকে নিজের হাতটা ছেড়ে দিল। তারপর পুষ্প ডান হাতটা শক্ত করে টেনে নিজের গাড়ির সামনে ছিটে দিকে এগিয়ে গেল। নিশিকে তখনও একই জায়গায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর্য অত্যন্ত তীক্ষ্ণ কণ্ঠে বলল, নেক্সট টাইম আমি কিংবা আমার কোনো জিনিসের থেকে দূরত্ব মেনটেন করে চলবে নিশে, এতে তো নিজের জন্যই মঙ্গল হবে। এখন সাইড দে। আর্য পুষ্পকে গাড়ির সামনে সিটে বসিয়ে দিল। তারপর নিজের ড্রাইভিং সিটে বসে পুষ্পর গায়ের ওপর সামান্য ঝুঁকে ওর সিট বেল্টটা বেঁধে দিল। এরপর সে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে চলতে হঠাৎ আর্য এক পলক পুষ্পর দিকে তাকালো। তারপর আবার রাস্তার দিকে চোখ রেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তোমার কোনো জিনিসে অন্য কেউ নজর দিলে তুমি কি করবে? হঠাৎ আর্যর মুখ থেকে এমন অদ্ভুত কথার কোনো মর্মার্থই বুঝতে পারল না পুষ্প। সে একদম অবুঝ সরল দৃষ্টিতে তাকালো আর্যর দিকে। আর্য এক পলক সেদিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করল, একটা মেয়ের চোখ এতটা অদ্ভুত কি করে হতে পারে? কাঁদলেও বুকে ঝড় ওঠে, হাসলে অন্যরকম ঝড় ওঠে, আর এখন এই সরল অবুঝ দৃষ্টিও মনের ভেতর এক অন্যরকম ঝড় তুলছে। কিছুতেই শান্তি নেই এই চোখ ধরতে, যত সব অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সে নিজের গলাটা আরো কিছুটা গম্ভীর করে বলল, ফর এক্সাম্পল, তোমার একটা জিনিস যেটা শুধু তোমার, কিন্তু অন্য কেউ এসে সেই জিনিসটা তোমার থেকে কেড়ে নিতে চাইছে, কি করবে তুমি তখন? যদি আমার জিনিসটা অন্য কারো বেশি পছন্দ হয়ে যায় তাহলে দিয়ে দেব, আমি পরে আরেকটা নিয়ে নেব। পুষ্পার এমন সরল উত্তর শুনে আর্য আচমকা চিৎকার করে উঠল। হোয়াট? হঠাৎ আর্যর এমন তীব্র চিৎকারে কেঁপে উঠল ভীত রমণী। সে চরম ভীতিজন্য চোখে তাকালো আর্যর দিকে। মনে মনে ভাবল সে কি আবারও কোনো ভুল কথা বলে ফেলেছে। এদিকে আর্য রাগে নিজের মুখমণ্ডল শক্ত করে রেখেছে। সে এবার দাঁতে দাঁত চেপে পড়ল, ভুলেও কখনো এই ভুলটা করবে না। তোমার জিনিস তোমার কাছে রাখবে, তুমি সেটা অন্য কাউকে দিয়ে নিজে আরেকটি কেন নেবে? তোমার জিনিসই তুমি নিজের উপর অধিকার খাটিয়ে নিজের কাছে রাখবে, বুঝছো? ঠিক আছে। পুষ্প নিচু স্বরে বলল। কে ঠিক আছে? আর্য আবারও ধমকে সুরে বলল, আমার জিনিস কেউ চাইলেও আমি দেব না। আমার জিনিস আমি নিজের কাছেই রাখবো, অধিকার কাটিয়ে রাখবো। আর্য ঠোঁটের কোণে এবার আলতো সন্তুষ্টির আভাস ফুটল। সে শান্ত গলায় বলল, গুড, মনে রাখবে শুধু জিনিসটা, সবকিছুর ক্ষেত্রেই একই নিয়ম। পুষ্প কিছু না বলে শুধু মাথা নেড়ে সাই জানালো। আর্য পুষ্পকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। পুষ্পর জন্য সারা অপেক্ষা করছিল। সে সারার সাথে কলেজে ঢুকে যায়। পুষ্প কলেজ শেষে মাত্র বাড়িতে এসেছে। বাড়ির ড্রাইভার গিয়ে নিয়ে এসেছে তাকে। শেওনাজ সরকার পুষ্পকে দেখে তাকে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলেন। পুষ্প মাথা নেড়ে উপরে চলে যায়। নিশি আর মিনারা বেগম সোফায় বসেছিল। পুষ্পকে যেতে দেখে নিশি দাদিকে কিছু একটা বলে উপরে চলে যায়। পুষ্প গোসল সেরে বের হয়ে বারান্দায় কাপড় মেলে দিয়ে খরগোশ দুটোকে আদর করতে থাকে। এর মধ্যে রুমে প্রবেশ করে নিশি। সে রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখল বড় মাস্টার বেড। পুরো রুমটা সাজানো দামি শোপিস আর পেন্টিং দিয়ে ভরা। এই রুমে সে রাজ করবে। ওই অনাথ মেয়েকে বা কোনোদিন কিংবা আর্যর রুম কিছুই দখল করতে দেবে না। আর্যকে বিয়ে করলে তার লাইফ সেট।
আর্যর উপর রাজ করতে পারবে। আর আজকে সিমরানের কথা শুনে সে বুঝে গেছে আর্য এই বিয়ে মানে না। সে পুষ্পকে বউ হিসাবে মানে না, তার চোখে সহ্য করতে পারে না। তার মানে তার রাস্তা আরও সহজ হয়ে গেছে। পুষ্পকে আর্য জীবন থেকে সরাতে বেশি কষ্ট করতে হবে না। নিশি রুমে পুষ্পকে না দেখে বারান্দায় যায়। সেখানে পুষ্প মেঝেতে বসে খরগোশ দুটোকে কোলে নিয়ে আদর করছে। পুষ্পর পরনে এখন সাদা 3 পিস পরা, ওড়নাটা গলায় ঝুলিয়ে রাখা, চুলে সাদা তোয়ালে পেঁচানো আছে। নিশি গিয়ে পুষ্পর সামনে দাঁড়িয়ে সোজাসুজি প্রশ্ন করলো, আর্যকে কেন বিয়ে করেছো? হঠাৎ নিশির এমন প্রশ্নে চমকে ওঠে পুষ্প, কিন্তু সে তার মুখে প্রকাশ করে না। এটা মূলত শেওনাথ সরকারের শিখিয়ে দেওয়া একটা বড় পাঠ। সামনে থেকে কেউ তাকে যতই শকিং নিউজ দিক বা চমকে দেওয়ার মতো কিছু বলুক না কেন, ভূত দেখার মতো চমকে গেলেও সেটার সামনে মানুষটার সামনে কোনোভাবেই প্রকাশ করবি না। পুষ্প অত্যন্ত স্বাভাবিক ও নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, নিশি আপু, তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করছো? প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে উল্টাপাল্টা প্রশ্ন শুনে বেজায় বিরক্ত হলো নিশি। সে কিছুটা চড়া গলায় বলল, কেন বিয়ে করেছো আর্যকে? ছেড়ে দাও আর্যকে, এর বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। নিশির এমন লোভনীয় আর অহংকারী কথা শুনে ভেতরে ভেতরে কিছুটা থমকালো পুষ্প। তবে বাহ্যিকভাবে তার মুখে বিন্দুমাত্র ভয়ের আভাস প্রকাশ পেল না। সে উল্টো ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটিয়ে তুলে বলল, সম্ভব নয় আপু, ওনাকে আমি ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবে না? আর্য এই বিয়ে মানি না, তোমাকেও সে বউ হিসেবে মানি না, তাহলে কোন অধিকারী? কথাগুলো শুনে পুষ্পর মনটা ক্ষুণ্ণ হলো কিছুটা। তবে নিজের ভেতরে সে কষ্টটুকু আড়াল করে মুখে হাসি আরও চওড়া করে বলল, উনি আমায় বউ হিসেবে মানেন না, এটা তোমায় কে বলেছে নিশি আপু? পুষ্পর একদম পাল্টা প্রশ্ন এবং বেশ ভালোভাবেই থতমত খেয়ে গেল নিশি। আসলেই তাকে সরাসরি কেউ বলেনি। সে শুধু সিমরান আর শিফাকে আড়ালে বলাবলি করতে শুনেছে যে আর্য এই বিয়েটা করতে চায়নি এবং পুষ্পকে বউ হিসেবে দুই চোখে সহ্য করতে পারে না। তবে নিজের এই থতমত ভাবটা কাটানোর চেষ্টা করে নিশি। সে এবার কুৎসিতভাবে হেসে বলল, কি আবার বলবে? আর্য নিজেই বলেছে সে এই বিয়ে মানে না, তোমাকে সে মোটেও বউ হিসেবে দেখে না। পুষ্পর কাছে অবশ্য এই বিষয়টি নতুন নয়। আর্য তাকে বউ হিসাবে মানে না, সেটা বিয়ের পর থেকে আর্য নিজের মুখে হাজারবার উপরে বলেছে এবং বুঝিয়েছে। কিন্তু পুষ্প যতটুকু তার সরকার সাহেবকে চিনেছে, এই মানুষটা নিজের ব্যক্তিগত কথা অন্য কাউকে বা কারো কাছে বলা মোটো পছন্দ করে না। তার উপর নিশি আপু আসার পর থেকে সে লক্ষ্য করেছে আর্য এই নিশি আপুকে একদমই সহ্য করতে পারে না। পুষ্প নিজের মনের ভেতরে ঝড় বাইরে প্রকাশ না করে অত্যন্ত শান্তভাবে হেসে উত্তর দিল, নিশি আপু, অন্য কেউ এই কথা বললে আমি হয়তো বিশ্বাস করে নিতাম, কিন্তু উনি নিজে এই কথা তোমায় বলেছে, এটা বিশ্বাস করা আমার পক্ষে একদম অসম্ভব। তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যা বলছি? নিশির চোখ রাঙিয়ে বলল, তুমি মিথ্যে বলছো, এ কথা আমি একবারও বলিনি আপু। তবে তুমি যদি মিথ্যে না বলে থাকো তাহলে নিশ্চয়ই সেটা সত্য প্রমাণ করতে চাইবে না? নিশি আর কিছু বলতে পারল না। সে ভেতরে ভেতরে রাগে একদম ফুঁসতে লাগলো। এই একরক্তি একটা গেও মেয়ে তার মুখের ওপর এত সুন্দর করে যুক্তি দিয়ে জবাব দিচ্ছে, তা সে ভাবতেও পায়নি। নিশির আগে রিডি করে কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই বাড়ির কাজের মেয়েটা বারান্দায় এসে পুষ্পকে বলল যে নিচে শেওনাথ সরকার তাকে ডাকছেন। পুষ্প কাজের মেয়েটিকে 1 মিনিট অপেক্ষা করতে বলল। তারপর নিজের মাথায় ভেজা টাওয়ালটা খুলে বিছানায় রেখে আয়নার সামনে গিয়ে ওনাটা খুব সুন্দর করে মাথায় জড়িয়ে নিল। ঘর থেকে বাইরে যাওয়ার আগে সে নিশির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, নিশি আপু, চলো নিচে যাই, সবাইকে খেতে ডাকছে ফুপুমণি। নিশি চরম রাগে আর অপমানে পুষ্পর আগে আগে হন হন করে চলে গেল। সে আসলে উপরে এসেছিল পুষ্পকে ভয় দেখিয়ে দুর্বল করতে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এদিকে কাজের মেয়েটি এতক্ষণ ধরে আড়ালে দাঁড়িয়ে পুষ্প আর নিশির মধ্যকার সব কথোপকথন মনোযোগ দিয়ে শুনেছিল। সে নিচে নেমে রান্নাঘরে শেওনাথ সরকারের কাছে গিয়ে ফিসফিস করে সব কথা হুবহু বলে দিল। কাজের মেয়ের মুখে পুষ্পর এই সাহসী রূপের কথা শুনে শেওনাথ সরকারের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তি ও গর্বের হাসি ফুটে উঠল। ওনার দেওয়া শিক্ষা তাহলে একদম বিফলে যায়নি। ওনার পুষ্প এখন অন্যায় আর অপমানের বিরুদ্ধে উচিত জবাব দিতে শিখেছে। ঠিক যেভাবে উনি শেখাতে চেয়েছিলেন, পুষ্প ঠিক সেভাবে নিজেকে গড়ে তুলেছে।
ওনাকে এভাবে আস্তে আস্তে পুষ্পকে ভেতরের দিক থেকে শক্ত করে তৈরি করতে হবে। নিজের অধিকার বোধের জন্য লড়তে শেখাতে হবে। 10 জনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে মেপে মেপে মন্দ কথার উচিত জবাব দেওয়ার মতো যোগ্য করেই পুষ্পকে তৈরি করতে হবে। আর্য অফিস থেকে বেশ ক্লান্ত হয়ে বাড়িতে ফিরল রাত 10:30টায়। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আজ শরীরের উপর দিয়ে বেশ বড়সড় একটা ধকল গেছে। ড্রয়িং রুমের সোফায় বসে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছে সবাই। আর্য সেদিকে তাকানোর কোনো প্রয়োজন মনে করলো না। সে কেবল এক পলক চারপাশ চোখ বুলিয়ে দেখে নিল, কিন্তু কাঙ্ক্ষিত সে মুখে দেখা না পেয়ে সোজা উপরে চলে গেল। রুমে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখল, কিন্তু রুমেও পুষ্পকে না দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বারান্দায় গিয়ে দেখল সেখানেও নেই। আর্যর এবার রাগ যেন একদম চড়ে বসলো। অফিসে এমনিতেই সকালে সময় মতো মিটিং না হয়ে ডিল ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে কোম্পানির প্রায় 9 কোটি টাকার মতো বড় ক্ষতি হয়েছে। এমনিতে মেজাজ চড়ে আছে চরম খিটখিটে হয়ে। তার উপর এখন পুষ্পকে রুমে না দেখে অজানা কারণে রাগটা যেন তিত্তির করে আরও বাড়তে লাগলো। কেন যে এই রাগটা বাড়ছে আর্য নিজেও তা ঠিক বুঝতে পারছে না। সে চরম বিরক্তি নিয়ে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঘণ্টাখানিক পর মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। পরনে তার কালো ওভারসাইজড টি শার্ট আর কালো ট্রাউজার। ফর্সা গায়ের রঙে বেশ মানিয়েছে পোশাকটা। এখনও পুষ্পকে রুমে আসতে না দেখে আর্যর মেজাজ আরও খারাপ হতে থাকে, কিন্তু আর্য নিজেকে সামলানোর চেষ্টা করে ল্যাপটপটা নিয়ে খাটের উপর বসে পড়ল। যে নতুন প্রজেক্টটা সে রেডি করেছে সেটাকে আরও একটু ইমপ্রুভমেন্ট করবে। আগামীকাল আরও একজন নতুন ক্লায়েন্ট আসবে এই প্রজেক্টটা দেখার জন্য। অলরেডি ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সব কিছু দেখে ওনাদের বেশ পছন্দ হয়েছে। আগামীকাল সব কিছু সামনাসামনি দেখে ফাইনাল করে ডিল সাইন করবেন। আর্যর কাজ শেষ হতে হতে রাত 12টা বেজে যায়। এরই মধ্যে কাজের মেয়ে এসে আর্যকে রাতের খাবার খেতে ডেকে যায়, কিন্তু আর্য হাতের কাজ ফেলে রেখে খেতে চায়নি। কাজ শেষ করে আর্য ল্যাপটপটা একপাশে রেখে রুম থেকে বেরিয়ে নিচে গেল। নিচে তখন কেউ নেই, পুরো ড্রয়িং রুম একদম ফাঁকা। সেটা দেখে আর্যর ভুরু কুঁচকে যায়। মেয়েটা গেল কোথায়? রাতে খাবার খেয়ে সবাই যে যার রুমে ঘুমোতে চলে গেছে। তাহলে মেয়েটা কোথায়? ডাইনিং টেবিলে আর্যর খাবার বেড়ে ঢেকে রেখে দিয়েছেন শিবনাথ সরকার। আমজাদ সরকারের হঠাৎ মাথা ব্যথা শুরু হয়, তিনি আগেই রুমে চলে গেছেন। আর্য টেবিলে রাখা খাবারের দিকে তাকালো ঠিকই, কিন্তু ওটা ছুঁয়েও দেখল না। আর্যর অবচেতন মনটা যেন পড়ে আছে সেই পুষ্পর কাছে। মেয়েটা কোথায়? রুমে যায়নি কেন? আর্য আবারও রুমে ফিরে গেল এবং এদিক ওদিক অনবরত পায়চারি করতে লাগলো। সেবার বিরক্ত হয়ে খাটে শুয়ে পড়ল, কিন্তু আর্যর মন কিছুতেই স্থির হলো না। ঘুম যেন আজ তার চোখে পুরোপুরি বেইমানি করেছে। আর্যর চোখ বারবার গিয়ে স্থির হচ্ছে ঘরে সে খালি সোফাটায়। মেয়েটা কোথায়? আসছে না কেন রুমে? সে কি এখন খুঁজতে বের হবে যে ও কোথায় বা কার রুমে আছে? কে জানে। আর্যর এভাবে বিছানায় ছটফট করতে করতে ঘড়ি কাটায় গিয়ে পৌঁছালো রাত 1টার দ্বারে। আর্য এবার নিজের উপর বেজে ক্ষিপ্ত হলো। নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, ইউ স্টুপিড! কাছে থেকে চালিয়ে মরো, এখন তোরে গিয়েও চালাচ্ছ। একবার সামনে পাই চাপড়ে সোজা করে ফেলবো। নিজের মনে এভাবে গজগজ করতে করতে এবার একটা বালিশ টেনে নিয়ে নিজের মুখের উপর চেপে ধরল। ঘুমানোর একটা ব্যর্থ চেষ্টা করলো। এভাবেই বিছানায় ছটফট করতে করতে একসময় ক্লান্তিতে আর্য ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পুষ্প পিরিয়ডের ব্যথায় কাটাচ্ছে। সন্ধ্যা সে বুঝতে পেরে তার মান্থলি প্রবলেম শুরু হয়ে গেছে, কিন্তু সবার বেলায় মান্থলি রেগুলার হলেও পুষ্পর বেলায় বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এটা তার জীবনে মাত্র 4th পিরিয়ড। তার পিরিয়ড হয় একদম ইরেগুলার। ফার্স্ট পিরিয়ড হওয়ার দীর্ঘ 7 মাস পর দ্বিতীয় পিরিয়ড হয়েছিল, তারপর আবার 4 মাস 6 মাস পরে হয়, আর এখন আবার হয়েছে পুরো 5 মাস পরে, যার কারণে তার পিরিয়ডের ব্যথার তীব্রতাও অন্যান্য মেয়েদের চেয়ে বড্ড বেশি হয়। কাউকে এই কষ্টের কথা বলারও সুযোগ পায়নি সে। তার উপর তো মনের ভেতর আছে তীব্র লজ্জা আর সংকোচ। এই অবস্থায় সে আর্যর সামনে যাবে বা কী করে, যদি আর্য কোনো সমস্যা হয় এই ভয়ে। তাই সে সন্ধ্যা থেকেই সিমরানের রুমে আশ্রয় নিয়েছে। সিমরান বিষয়টা জানতে পেরে প্রয়োজনীয় সব কিছু এনে তাকে রেস্ট নিতে বলে। এমনকি রাতের খাবারটাও সিমরানের রুমেই খেয়েছে পুষ্প। কিন্তু এখন রাত যত বাড়ছে পুষ্পর পেটের ব্যথা যেন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। অবশ্য পুষ্পর প্রতি পিরিয়ডে এরকম অসহ্য ব্যথা হয়, যা সে সবসময় নীরবে অশ্রু বিসর্জন দিয়ে কুমড়ে কুমড়ে সহ্য করেছে।
এই কঠিন ব্যথার সময়ও তার চাচি তাকে কোনোদিন একটা ব্যস্তার ওষুধ এনে দেয়নি, উল্টো এই পিরিয়ডের ব্যথা নিয়েই তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। পুষ্প এবার তীব্র ব্যথায় অবশ হয়ে গঙ্গাতে লাগলো। সে কোনো মতে বিছানা থেকে উঠে সিমরানের রুম থেকে বের হয়ে এলো। তার এখন ভীষণ কান্না পাচ্ছে। মেয়েদের এই কঠিন সময়টাতে নাকি তারা সবসময় তাদের মাকে পাশে পায়, স্কুলে থাকতে বান্ধবীরা বলতো। কিন্তু তার বেলায় আলো যেন বড্ড বেশি নিষ্ঠুর। তার চোখ দিয়ে অনবদ্য নোনা পানি গড়িয়ে পড়ছে। পুষ্প আস্তে আস্তে গুটি গুটি পায়ে করিডর দিয়ে হাঁটতে লাগলো। উদ্দেশ্য নিচের রান্নাঘরের দিকে যাওয়া। তাকে স্কুলের একটা বান্ধবী বলেছিল এ সময় পেটে গরম পানি স্যাক দিলে নাকি ব্যথা কিছুটা কমে। মেয়েদের এসব নিয়ম তো তাদের মা শিখিয়ে দেয়, অথচ তাকে এই বিষয়ে ভালো করে কেউ বলে দেওয়ার মতো আজ দুনিয়ায় কেউ নেই। নিজে থেকে যে কারোর কাছ থেকে জেনে নেবে, লজ্জাবতী পুষ্পর পক্ষে তাও সম্ভব নয়, যদিও এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক নিয়ম। পুষ্প নিজের এই চরম কষ্টের মুহূর্তে নিজের গর্ভধারিণী মায়ের অভাব আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এভাবে কাঁদতে কাঁদতে পুষ্প আনমনে হাঁটতে গিয়ে করিডোরের আবছা অন্ধকারে হঠাৎ শক্ত মতন কারোর সাথে ধাক্কা খেল। বিছানায় ছটফট করতে করতে একসময় আর্য ঘুমিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ করে আবারও তার ঘুমটা ভেঙে যায়। চারপাশ থেকে তাকে ঘিরে ধরে এক তীব্র অস্থিরতা, মনে কোণে উকি দিয়ে চরম অশান্তি। আবারও চোখ যায় ঘরে সেই খালি সোফাটার দিকে। মেয়েটা এখনও রুমে আসেনি কেন? আর্য নিজের ভেতর কেমন যেন একটা মিশ্র অনুভূতি পায়, যার কোনো আগামাথা নিজেও বুঝতে পারছে না। একদিকে মেয়েটার উপর তীব্র রাগ উঠছে, আবার অন্যদিকে নিজের উপরও রাগ হচ্ছে। কেন সে একটা সামান্য মেয়ের জন্য এতটা অস্থির হচ্ছে? তবুও সেই রাগের মেঘ ফুরিয়ে মেয়েটা কোথায় আছে, কেন আসছে না, এই ভাবনাটাই বারবার মনের ভেতর উকি ঝুঁকি দিচ্ছে। এত মিশ্র অনুভূতি নিয়ে খাটের উপর আর শুয়ে থাকতে পারল না আর্য। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত এখন 2টো বাজে। আর্য খাট থেকে নেমে আবার রুম থেকে বেরিয়ে করিডরে গেল। মেয়েটা এই গভীর রাতে কোথায় থাকতে পারে, এসব ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে হঠাৎ করেই কারোর সাথে শক্ত একটা ধাক্কা লাগে তার। আর্য চোখ নামিয়ে সামনে দেখতে পাই পুষ্পকে। মেয়েটা আকারে বেশ ছোটোখাটো, আর্য ঠিক বুক বরাবর তার মাথা। নিচু হয়ে থাকায় তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে এই আবছা অন্ধকারে আর্য নিজের অর্ধাঙ্গিনীকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। পুষ্প দ্রুত নিজেকে সামলে নিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। সে চোখ তুলে তাকাতেই সামনে আর্যকে দেখতে পেল, যে তার দিকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর্য সেই চাহনি সহ্য করতে না পেরে পুষ্প তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। আর্য তাকে এত রাতে বাইরে দেখে ধমকি কিছু বলতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল পুষ্পর মুখের উপর। মেয়েটার মুখ দেখে স্পষ্ট মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে কেঁদেছে। পুরো ফর্সা মুখটা লাল হয়ে গেছে, চোখের পাপড়িগুলো এখনও নোনা জলে ভেজা এবং একটার সাথে আরেকটা লেপ্টে আছে। মায়াবী চোখ দুটোতে এখনও জল টলমল করছে। ওদিকে পুষ্পর পেটের ভেতরে মোচড় দিয়ে ওঠা ব্যথাটা আরও তীব্র হচ্ছে, যে কারণে পুষ্পর মুখে ব্যথার একটা নীলছাপ ফুটে ওঠে। তবে আর্য সামনে থাকায় সে মুখ ফুটে কোনো শব্দ করে না, দাঁতে দাঁত চেপে কষ্টটা সহ্য করার চেষ্টা করে। এদিকে পুষ্প কাঁদছে, বিষয়টা বুঝতে পেরে আর্য মনের ভেতর রাগের বদলে সেখানে হানা দেয় এক তীব্র অশান্তি আর অস্থিরতা। কি হয়েছে? মেয়েটা ওভাবে কাঁদছে কেন? আবার কি ওই মহিলা মিনারা বেগম কোনো কিছু বলেছে, নাকি নিশি কোনো আজে বাজে কথা শুনিয়েছে? আর্য আর নিজেকে সামলাতে পারল না। সে দুহাতে পুষ্পর 2 কাঁধ শক্ত করে ধরে অত্যন্ত অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছিল? কাঁদছিলে কেন? কেউ কিছু বলেছে? এই মহিলা আবার তোমার বাবা মাকে নিয়ে কোনো কথা শুনিয়েছেন, নাকি নিশ্চয়ই কিছু বলেছে? পুষ্প কি বলবে ভেবে পাচ্ছে না। মনের ভেতর তীব্র লজ্জা আর সংকোচ এসে দলা পাকাচ্ছে। পিরিয়ডের মতো একটা ব্যক্তিগত কষ্টের কথা সে এই গম্ভীর মানুষটাকে মুখে বলবে কি করে? এদিকে পুষ্পকে এভাবে চুপ করে থাকতে দেখে আর্যর ভেতরের অস্থিরতা আরও বহুগুণ বেড়ে গেল। কি হয়েছে বলছো না কেন? কে বকেছে তোমাকে? আমাকে বলো, আমি তাকে পানিশমেন্ট দেবো। কেন কাঁদছো তুমি? পুষ্পর চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। তার পেটের ভেতরে ব্যথাটা ক্রমান্বয়ে এত বাড়ছে যে তা এখন সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। এদিকে আর্য যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মেয়েটা কেন কাঁদছে? এতক্ষণ কোথায় ছিল? আর এত রাতে ঘরে বাইরে বা কি করছে? আর্য এবার নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা ধমকে সুরে বলে উঠল, স্টুপিড! বলছো না কেন কি হয়েছে? কেন কাঁদছো?
পুষ্পর এমনিতেই পেটের তীব্র ব্যথায় শরীর অবশ হয়ে আসছে, তার উপর আবার যুক্ত হয়েছে পিরিয়ডের হরমোনাল মুড সুইং। সেখানে আর্যর এমন অনাকাঙ্ক্ষিত ধমক খেয়ে সে আর নিজের কান্না চেপে রাখতে পারল না। ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে উঠল। পুষ্প সেই কান্নার আওয়াজটা কানে আসতেই আর্যর হৃৎপিণ্ডে যেন কেউ ধারালো নখ দিয়ে সজোরে খামছে ধরল। তার বুকের ভেতর যেন অশান্তির এক দাহ আগুন জ্বলে উঠল। হঠাৎ করে আর্য আর কোনো নিয়ম কারণে তোয়াক্কা না করে কিছু ভেবে পুষ্পকে টেনে নিল নিজের চওড়া বক্ষস্থলে। এক হাতে শক্ত করে পুষ্পর কোমর জড়িয়ে ধরে অন্য হাতটা তার মাথায় আলতো করে বুলিয়ে দিতে লাগলো। যে করে হোক এই মেয়েটার কান্না তাকে থামাতে হবে। কেন তার সাথে এমন হচ্ছে সে জানে না, তবে এই মেয়েটার চোখের পানি সে কিছুতেই সহ্য করতে পারছে না। পুষ্পর চোখের একটি ফোঁটা যেন ধারালো তীরের মতো এসে বিঁধছে তার নিচের বুকে। আর্য পরম মমতায় পুষ্পর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের কণ্ঠস্বর একদম নরম করে বলল, কাঁদে না, কি হচ্ছে বলো, আমি সব ঠিক করে দেব। কেউ বকেছে তোমাকে? আমাকে বলো, আমি তোকে পানিশ করবো তো? তুমি না বললে আমি বুঝবো কি করে কেন কাঁদছো? পুষ্প নিজের পেটের অসহ্য ব্যথার কিছুতেই সহ্য করতে পারছে না। সে আর কোনো কিছু না ভেবে দুহাতে জড়িয়ে ধরল আর্যকে। শক্ত করে খামছে ধরল আর্যর টি শার্ট। তার ভেতরে কান্না যেন আর কোনো বাধা মানছে না। হয়তো জীবনে প্রথমেই কঠিন পরিস্থিতিতে কাউকে এভাবে নিজের এত কাছে পেয়ে সে মুহূর্তেই জন্য ভুলে বসেছে সামনে মানুষটাকে, যাকে সে সবসময় জমের মতো ভয় পায়। নিজের হুঁশে থাকলে পুষ্প কি কোনোদিন আর্যকে এভাবে জড়িয়ে ধরত? তীব্র যন্ত্রণায় পুষ্পর শরীরে যেন আস্তে আস্তে অবশ হয়ে আসছে। সে নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঢলে পড়ল আর্যর চওড়া বুকে। ওদিকে আর্য নিজের ভেতরে তখন এক অন্যরকম ঝড় চলছে। সে আর কোনো কিছু না ভেবে পুষ্পকে এক ঝটকায় পাজাকোলা করে তুলে নিজের কোলে তুলে নিল। তারপর দ্রুত পায়ে নিজের রুমে ঢুকে গিয়ে দরজা পা দিয়ে বন্ধ করে দিল। এদিকে নিশি ঘর থেকে বের হয়েছিল পানি খাওয়ার জন্য। মাঝরাতে হঠাৎ তীব্র পানির তৃষ্ণা পাওয়া সে ঘুম থেকে ওঠে, কিন্তু নিজের রুমে পানি না থাকায় সে করিডোর দিয়ে চলে আসে। করিডোরে আসতেই আবছা আলোয় তার চোখ যায় সামনের দিকে। সেখানে দুজনকে ভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে নিশি থমকে দাঁড়ায়। সে ভালো করে খেয়াল করে দেখল আর্যর বুকের মাঝে মেয়েটাকে খুব যত্নে পরম আদরে আগলে রেখেছে। দূর থেকে মেয়েটার মুখ দেখাই যাচ্ছে না ঠিকই, তবে নিশির বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না যে মেয়েটা আর কেউ নয় পুষ্প, যাকে আর্য অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করেছে। আর্য পুষ্পকে পাজাকোলা করে নিজের রুমে নিয়ে ঢুকতেই নিশি তীব্র হিংসায় ভেতরে ভেতরে জ্বলে উঠল। তাহলে কি সে সিমরানের মুখে যা শুনেছে তা সম্পূর্ণ ভুল? আর্য কি মেয়েটাকে বউ হিসাবে মেনে নিয়েছে? সে সিমরানের মুখে যা শুনেছিল আর্যর আচরণের সাথে তার তো বিন্দুমাত্র মিল পাচ্ছে না। আর্য তো মেয়েটার যথেষ্ট পরিমাণে খেয়াল রাখছে, এমনকি মেয়েটার একটু কষ্ট দেখলে আর্য অদ্ভুতভাবে অশান্ত আর রেগে যাচ্ছে। নিশি আর নিতে পারল না, তার মাথায় যেন রক্ত চড়ে গেল। আর্য যদি এই মেয়েটাকে মেনে নেয় তবে সে নিজে কিছুতেই কিছু করতে পারবে না। তার অবচেতন মন এই সত্যটা খুব ভালো করে জানে, কারণ আর্য নিজের জিনিস খুব ভালো করে আগলে রাখে, কাউকে চোখ তুলে তাকাতে দেয় না নিজের কোনো জিনিসে। তবু তার অহংকারী মন এই বাস্তবতাকে কিছুতেই মানতে নারাজ। সে যে করেই হোক আর্যকে নিজের করেই ছাড়বে। আর্যকে সে ভালোবাসে। আর্য সব দিক দিয়েই পারফেক্ট, আবার সে নিজেও সব দিক থেকে পারফেক্ট, তাই আর্যকে শুধু তার সাথে মানায়। ওই গেও মেয়েটার সাথে আর্যকে কোনোভাবেই মানায় না। নিশি নিজের ভেতরে তীব্র হিংসার আগুনে জ্বলতে জ্বলতে হনহন করে আবারও গেস্ট রুমের দিকে চলে গেল। এদিকে আর্য পুষ্পকে কোলে করে নিজের রুমের দিকে নিয়ে এসে সযত্নে খাটের উপর বসিয়ে দেয়। সে নিজেই পুষ্পর ঠিক পাশে বসে পুষ্পর ফর্সা মুখটা নিজের দুহাতের আজলাই তুলে নেয়। তারপর নরম গলায় জিজ্ঞেস করে কি হয়েছে, সে কাঁদছে কেন। পুষ্প কোনো উত্তর দেয় না। সে পেটের অসহ্য ব্যথায় কুঁজো হয়ে নিজের পেটটা দুহাতে চেপে ধরে। পুষ্পর এই অবস্থা দেখে আর্যর আরও বেশি অস্থির হয়ে ওঠে। সে বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে তার। পুষ্প দাঁতে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করে, তবুও ব্যথার চোটে সে মুখ থেকে মাঝে মাঝে একটা ক্ষীণ গঙ্গানির শব্দ বের হয়ে আসছে। আর্য হয়তো এবার পুষ্পর শারীরিক অবস্থা দেখে কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু এই মুহূর্তে সে আসলে করবেটা কি। সে পুষ্পর মুখটা আবারও নিজের দুহাতে আলতো করে ধরে চোখের কোণে জমে থাকা
চোখের পানি মুছে দিল, তারপর কণ্ঠস্বর যতটা সম্ভব নরম করে জিজ্ঞেস করলো। বেশি ব্যথা করছে? পুষ্পমুখী কিছুতেই বলতে পারল না, তার চোখ দিয়ে অনবরত পানি টপ টপ করে খসে পড়ছে বিছানার চাদরে। আর্যর এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় লাগছে। সে নিজের মনকে হাজার বুঝিয়েও মেয়েটা থেকে দূরে থাকতে পারছে না। পুষ্পর এই চোখের পানি সে কিছুতেই সহ্য করতে পারছে না। মেয়েটার ব্যথায় কিভাবে কাটছে, কিন্তু সে এখন কি করবে? সাধারণ স্বামী স্ত্রীর মাঝে এসব বিষয় স্বাভাবিক হলো, তাদের সম্পর্ক তো আর সাধারণ দম্পতিদের মতো নয়। সে নিজে থেকে এই বিষয়ে খুব বেশি কিছু বলে লজ্জাবতী মেয়েটা হয়তো আরও বেশি জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নেবে। এভাবে আর্য ভাবল আম্মুকে ডাকবে, কিন্তু এত রাতে এত বড় একটা ছেলে নিজের বাবা মায়ের রুমে গিয়ে বই পিরিয়ডের ব্যথার জন্য মাকে ডেকে নিয়ে আসছে, বিষয়টা কেমন দেখাবে? আর্য আর সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে নিচে পকেট থেকে ফোনটা বের করলো। তারপর গুগল সার্চ বক্সে গিয়ে টাইপ করতে লাগলো পিরিয়ডের সময় কি কি করণীয় এবং এই তীব্র ব্যথা কমানোর উপায় কি কি। ফোন দেখে সে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো সে, এক কাপ গরম চা নিয়ে এলো। গুগলে সে এটাই দেখেছে যে আদা কুচি দিয়ে চা আর গরম পানি স্যাক দিতে হয়, কিন্তু আর্য এই মুহূর্তে কোথাও হট ওয়াটার ব্যাগ খুঁজে পায়নি। একটা পেন কিলার দেওয়া দরকার ছিল, কিন্তু সেটাও এখন ওর হাতের কাছে নেই। আর্য এসে পুষ্পকে বিছানা থেকে আলতো করে নিজের কোলে তুলে নিল, তারপর নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আস্তে আস্তে চাটা খাওয়াতে শুরু করলো। অর্ধেক খাওয়ার পর পুষ্প আর খেতে চাইল না। আর্য এবার পুষ্পর মুখের দিকে তাকিয়ে দেখল চোখ দুটো নোনা পানিতে ভেজা, চোখের পাপড়িগুলো একটার সাথে আরেকটা লেপ্টে আছে। তা দেখে আর্যর বুকের ভেতরটা যেন কেউ আবারও তীব্রভাবে খামছে ধরল। মেয়েটার এই অবস্থা হলে সে নিজে মনে মনে যা ভেবে রেখেছে সেটা শেষ পর্যন্ত করবে কি করে। পুষ্প আদা চা খাওয়ার পর কিছুটা আরাম পায়, তবে সেই আরাম বেশিক্ষণ স্থায়ী হয় না। আবার তার পেটে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। পুষ্প এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। আর্যর এবার নিজেকে নিজের কাছে ভীষণ অসহায় মনে হতে লাগলো। সে কিভাবে এই মেয়েটার ব্যথা কমাবে? আর্য কিছু একটা ভেবে পুষ্পকে আবার বিছানা থেকে পাজাকোলা করে নিজের কোলে তুলে নিল, তারপর সারা রুম জুড়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। ওদিকে পুষ্প তখনও অনবরত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর্য এবার পুষ্পর মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য অত্যন্ত নরম গলায় বলল, স্টুপিড গার্ল, গান শুনবে? পুষ্প তীব্র ব্যথার ঘরে কিছু খেয়াল করলো কিনা কে জানে, সে সম্পূর্ণ আনমনেই দু হাতে আর্যর গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। আর্য মুহূর্তের জন্য থমকে গেল, চমকে উঠল সে মনে মনে। সাধারণত কোনো মেয়ের স্পর্শ তার ভীষণ বিরক্ত লাগে, চরম রাগ উঠে যায় কেউ তাকে টাচ করলে, অথচ এই মেয়েকে সে নিজে যেচে কোলে তুলে নিয়েছে। এই মেয়ে এখন তার গলা জড়িয়ে ধরে তার বুকে লেপ্টে আছে, কিন্তু তার মনে বিন্দুমাত্র বিরক্তি লাগছে না, রাগ উঠছে না, উল্টো এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে মেয়েটা যা খুশি করুক, শুধু যেন তার এই তীব্র কষ্টটা একটু কমে যায়। আর যে এবার নিজের খালি গলায় গিয়ে উঠল, आंखों में तेरी अजब सी अदाएं हैं, ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसे तेरी वो हवाएं हैं। আর্য খালি গলার গান ততটাও খারাপ নয়, বরং মুগ্ধ হয়ে শোনার মতো চমৎকার। পুষ্পও চোখ বন্ধ করে আর্যর বুক থেকে আসা সেই গানের সুর অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে লাগলো, একদম আনমনে। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है, कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या नहीं, आंखों में तेरी अजब सी अदाएं हैं, ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसे तेरी वो हवाएं हैं।
গান গাওয়ার মাঝে আর্য খেয়াল করলো পুষ্পর কান্নার শব্দ এতক্ষণে একদম থেমে গেছে। আর্য আর কোনো ঝুঁকি নিল না। সে সেভাবেই পুষ্পকে পরম যত্নে কোলে নিয়ে সারা ঘর জুড়ে অনবরত পায়চারি করতে থাকলো। পুষ্পকে কোলে নিয়ে ওভাবে হাঁটতে হাঁটতে একচমে ভোরে শেষ আকাশের বুক চিরে মসজিদে ফজরের আজানের সমুদ্র ধ্বনি কানে আসে। আর যেবার অত্যন্ত আলতো করে পুষ্পকে বিছানার চাদরের ওপর শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরও আর্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুষ্পর গোলগাল মায়াবী আর নিষ্প্রাণ মুখটার দিকে। কান্নার চোটে মুখটা লাল হয়ে আছে, চোখে দুকোণে পানি শুকিয়ে হালকা দাগ পড়ে গেছে। আর্য পরম মমতায় নিজের আঙ্গুল দিয়ে সেই শুকিয়ে যাওয়া চোখের পানিটুকু মুছে দিল। তারপর পুষ্পর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে নিজের মনে গভীর আবেগে বিড়বিড় করে বলে উঠল, যে বেলায় কাউকে নিজের জীবনে চায় না, বিশেষ করে নিজের করে নিতে পারি না, সে অবলায় কেন এলে?